বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা সবাই জানেন। এখন ছোট থেকে বড় সমস্ত কাজের জন্যই বিদ্যুতের প্রয়োজন হয়। প্রতিদিনকার জীবনে মোবাইল, ল্যাপটপ চার্জ দেওয়া থেকে শুরু করে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, মোটর বা বড় বড় ফ্যাক্টরি চালানো সব কিছুর জন্যই ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের প্রয়োজন হয়। এখনকার সময়ে যদি মাত্র 12 ঘন্টার জন্যও বিদ্যুৎ চলে যায় তাহলে চারিদিকে হাহাকার দেখা দেবে। বড় বড় কলকারখানা বন্ধ হয়ে যাবে, সমস্ত মেশিনগুলোও কাজ করা বন্ধ করে দেবে, এমনকি আমাদের দৈনন্দিন জীবন ঠিকমতো চলাচলও বন্ধ হয়ে যাবে। বর্তমান আমাদের জীবনে বিদ্যুৎ অন্ন, বস্ত্র, বাসস্থানের মতোই মানুষের মৌলিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে চিন্তার বিষয় হলো যে আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ এই ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের আবিষ্কার হলো কিভাবে, সেটা কি আপনারা জানেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে বিদ্যুৎ কে এবং কবে আবিষ্কার করেছিলেন। এর পাশাপাশি এটাও বলবো যে আমাদের পৃথিবী ইলেকট্রিসিটি নামের উপহারটা কবে পেয়েছিল। বন্ধুরা, আপনিও যদি বিদ্যুতের ইতিহাস সম্পর্কে জানতে চান এবং আপনার জ্ঞান বাড়াতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, কিছু কিছু আবিষ্কার এমন হয় যেটা সম্পূর্ণ জগৎটাকে বদলে ফেলে। বিদ্যুতের আবিষ্কারটাও অনেকটাই এই রকম ছিল। তবে হ্যাঁ বন্ধুরা, বিদ্যুতের অনুসন্ধান করা হয়েছিল, আবিষ্কার নয়। কারণ বিদ্যুৎ আগে থেকেই আমাদের ব্রহ্মাণ্ডে উপস্থিত ছিল। যেভাবে আগুনের অনুসন্ধান করা হয়েছিল, বিদ্যুতের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেই রকমই ছিল। এনার্জি কখনো শেষ হয় না, বরং এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে থাকে। বিদ্যুতের অনুসন্ধানে বড় বড় বিজ্ঞানীদের অবদান আছে। ইলেকট্রিসিটি কোনো একজন বিজ্ঞানী অনুসন্ধান করেননি, বরং এটা অনুসন্ধানের পর একাধিক বিজ্ঞানী বংশ পরম্পরায় এর সংশোধন এনেছেন এবং বিদ্যুৎ তৈরির নতুন নতুন কৌশল আবিষ্কার করেছেন। আনুমানিক 6000 খ্রিস্টপূর্বাব্দে একজন মহান বিজ্ঞানী থালেস এটা জানতে পারেন যে কাঁচের টুকরোকে বিড়ালের লোম দিয়ে ঘষলে তার মধ্যে এমন একটা শক্তি চলে আসে যেটা নিজের তুলনায় হালকা বস্তু যেমন কাগজের টুকরোকে নিজের দিকে আকৃষ্ট করে। কিন্তু সেই থিওরির উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। অনেকে তো এটাকে কালো জাদুর তকমাও দিয়েছিলেন। পরবর্তীকালে থালেস এটা নিয়ে অনেক রিসার্চ করেন এবং এতে স্পষ্ট হয় যে এটা কোনো কালো জাদু নয়, বরং এটা হলো একটা বিজ্ঞান। আকাশকে গ্রিক ভাষায় ইলেকট্রন বলা হয়। এই জন্য থালেস বেশ কিছু রিসার্চ করার পর তার এই অনুসন্ধানের নাম দেন ইলেকট্রিসিটি। তারপর 1752 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে একজন বিজ্ঞানী এটা প্রমাণ করেন যে আকাশে উজ্জ্বল হয়ে ওঠা বিদ্যুৎ এবং বিদ্যুতের ফুলকি দুটোই একই রূপ। তিনি এই বিষয় পরীক্ষা করার জন্য বর্ষার সময়ে একটি ঘুড়ির মধ্যে ভেজা একটি দড়ি বেঁধে দেন এবং সেই দড়ির মধ্যে চাবি ঝুলিয়ে দেন। তারপর সেই ঘুড়িটাকে ঝড় বৃষ্টির মধ্যে ওড়াতে থাকেন। তারপর ঘুড়িটা যখনই উপরে ওঠে, ঘুড়িতে বিদ্যুতের ঝটকা ভেজা দড়ির মাধ্যমে চাবি পর্যন্ত চলে আসে। তারপর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই বিদ্যুতের ঝটকা অনুভব করেন। এখান থেকেই তিনি প্রমাণ করেন যে আকাশে গর্জন করে ওঠা বিদ্যুৎ এবং ইলেকট্রিসিটি প্রায় একই ধরনের ব্যাপার। তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই অনুসন্ধানটা করেছিলেন। 1800 সালে ইতালিয়ান ফিজিসিস্ট আলেসেন্ড্রা ভোল্ট্রা একটি দুর্দান্ত বিষয়ে অনুসন্ধান করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তিনি একটি ইলেকট্রিক সেল আবিষ্কার করেন যার সাহায্যে বিদ্যুৎ পাওয়া যেত। তিনি একটি ইলেকট্রিক ব্যাটারি, পজিটিভ এবং নেগেটিভ কানেক্টর ব্যবহার করে এটি আবিষ্কার করেছিলেন। আর এই বিজ্ঞানীর নাম অনুসারে এটার নাম ভোল্ট ইউনিট রাখা হয়েছিল। ডিসি আবিষ্কারের পর 1831 সালে মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ অনুসন্ধানের সবথেকে বেশি যুগান্তকারী কাজটা করেছিলেন। তিনি বলেন যে যদি একটা তামার কয়েলের মধ্যে একটি চুম্বককে সামনে থেকে পিছনে ঘোরানো হয় তাহলে এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই বিষয়টিকে কাজে লাগিয়ে 1878 সালে আমেরিকার এক বিজ্ঞানী থমাস এডিসন এবং ইংল্যান্ডের এক বিজ্ঞানী জোসেফ সোহান নিজেদের দেশে ফিলামেন্ট লাইট বাল্ব আবিষ্কার করেন। আজও থমাস এডিসনকে বাল্বের আবিষ্কারক বলে মনে করা হয়, যদিও এতে জোসেফ সোহানেরও অবদান ছিল। আসলে তখনও পর্যন্ত ডিসি কারেন্ট ব্যবহার করা হচ্ছিল, আর ভোল্টার এই ব্যাটারি ডিসি কারেন্ট অর্থাৎ ডিরেক্ট কারেন্ট জেনারেট করত, যেখানে বিপদের সম্ভাবনা অনেক বেশি ছিল। পাশাপাশি এর মধ্যে সবথেকে বড় সমস্যা এটাই ছিল যে ডিসি কারেন্টকে 2 থেকে 3 কিলোমিটার এলাকার মধ্যেই ট্রান্সমিট করা যেত।
যার ফলে যেখানে বিদ্যুৎ পাঠানো হবে তার প্রত্যেক 3 কিলোমিটার এলাকায় প্রোডাকশন হাউস তৈরি করতে হতো। এডিসনের অফিসে আর একজন মহান বিজ্ঞানী কাজ করতেন, যার নাম হলো নিকোলাস টেসলা। তিনি ডিসি কারেন্টের সমস্ত সমস্যা সম্পর্কে অবগত ছিলেন, তাই তিনি এসি কারেন্টের উপরে কাজ করতেন। এসি মানে হলো অল্টারনেটিং কারেন্ট। তিনি এমন ধরনের কারেন্ট তৈরি করতে চেয়েছিলেন যেটা সুরক্ষিতও থাকবে এবং যার সাহায্যে অনেক দূর পর্যন্ত কারেন্ট সাপ্লাই করা যাবে। যখন টেসলা তার সমস্ত এক্সপেরিমেন্টের কথা এডিসনকে জানান, তখন এডিসন এসি কারেন্ট গ্রহণ করতে চাননি। তিনি টেসলাকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি যেন ডিসি কারেন্ট জেনারেটরের উপরে সমস্ত এক্সপেরিমেন্ট করেন। তারপর টেসলা এই কোম্পানি ছেড়ে দেন এবং এসি জেনারেটর এবং এসি মোটরের উপর কাজ শুরু করেন। শেষমেশ 1877 সালে নিকোলাস টেসলা এসি কারেন্ট আবিষ্কার করে ফেলেন। এটি এমন এক ধরনের কারেন্ট ছিল যেটার কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত কোনো সমস্যা এবং ভয় ছাড়াই নিয়ে যাওয়া যেত। এইভাবে বিদ্যুতের অনুসন্ধান এবং বিদ্যুৎ তৈরি করার পদ্ধতিতে একাধিক বিজ্ঞানীদের অবদান ছিল। তাদের জন্য আজ আমরা এত সহজে বিদ্যুৎ ব্যবহার করতে পারছি এবং আমাদের জীবন এত সহজ হয়ে গেছে। পরের প্রশ্নটা হলো, ভারতের প্রথম কবে এবং কোথায় বিদ্যুৎ চালু হয়েছিল? চলুন বন্ধুরা, এবার সেটা জেনে নেওয়া যাক। ভারতে প্রথমবার 1879 সালে কলকাতা শহরে বিদ্যুৎ চালু হয়েছিল। ভারতের সর্বপ্রথম বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি 1879 সালেই কলকাতা শহরে গড়ে উঠেছিল। তারপর 1905 সালে দিল্লিতে ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছিল। তারপর ধীরে ধীরে অন্যান্য শহরগুলোতেও বিদ্যুতের আগমন হয়েছিল। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব যে বর্তমান সময়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বর্তমান সময়ে দুইভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রথমটা হলো প্রাইমারি সোর্স আর দ্বিতীয়টি হলো সেকেন্ডারি সোর্সের মাধ্যমে। এবার চলুন এগুলো জেনে নেওয়া যাক। প্রাইমারি সোর্স হলো এমন একটা সোর্স যেটা প্রকৃতি থেকে পাওয়া যায়, যেমন সূর্যের তাপ, বাতাস এবং জোয়ার ভাটা। এটা হলো এনার্জির প্রাথমিক সম্পদ। তবে এই সব সম্পদ থেকে ক্রমাগত ইলেকট্রিসিটি প্রডিউস করা অনেক কঠিন একটা ব্যাপার। সেই জন্যই এই সোর্সগুলো সীমিতভাবে ব্যবহার করা হয়। ভারতে এগুলো বড় পরিসরে ব্যবহার করার জন্য বিভিন্ন গবেষণা করা হচ্ছে। সেকেন্ডারি রিসোর্স, জল, কয়লা, তেল এবং গ্যাস, এগুলো হলো এনার্জির সেকেন্ডারি সোর্স। এই সেকেন্ডারি সোর্সগুলো ব্যবহার করে প্রায় সব ধরনের ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়। ভারতের এই সম্পদগুলো বড় পরিসরে ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত সোর্সগুলো থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশনের ভিন্ন ভিন্ন টাইপের ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, যেগুলো হলো হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, থার্মাল ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বন্ধুরা, এবার বিদ্যুৎ সম্পর্কিত কিছু দুর্দান্ত ফ্যাক্ট আপনাদের জানিয়ে দেব। আপনারা কি জানেন আকাশ থেকে নেমে আসা বিদ্যুৎ 10 কোটি ভোল্টের হয়ে থাকে? এই জন্য যখন কোথাও বাজ পড়ে তখন অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং অনেকের প্রাণহানিও হয়ে থাকে। আমাদের বাড়িতে যে বিদ্যুৎ চলে সেটা মাত্র 220 ভোল্টের হয়ে থাকে। ভারতে প্রতি বছর বাজ পড়ে প্রায় 3 থেকে 4 হাজার মানুষের মৃত্যু হয়। ইলেকট্রিসিটি হলো আলোরই একটি রূপ, তাই একে আবিষ্কার নয় বরং অনুসন্ধান করা হয়েছিল বলে মনে করা হয়। তো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সম্পর্কে এই তথ্যগুলো কি আপনি আগে থেকেই জানতেন? আর ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।